সমালোচকরা যতই ওকে উড়নচণ্ডী বা ডানপিটে বলে বদনাম রটাক না কেন, তিয়াশা মনে প্রাণে নিজেকে স্মার্ট বলে মনে করত। ওর মজ্জাগত ইন্টেলেকচুয়াল হাবভাবটাকে ও নেহাত চেপে চুপে রাখতে পারে না, তাই স্বভাবে স্পষ্ট বক্তা। তাছাড়া ধীরে চলাফেরা করাটা নাকি ওর জন্মসূত্র থেকেই ছিল না, তাই বরাবরই উচ্ছল প্রকৃতির। এই তথ্যটা অবশ্য মায়ের মুখে শুনে শুনে প্রায় মুখস্থ করে ফেলেছে। ওর বাবা তো প্রায়শই বলে, জীবনের প্রতিটা পদক্ষেপে সঠিকভাবে এগোতে গেলে স্থিরতার প্রয়োজন আছে। গুরুজনেরা ভুল ত্রুটি ধরিয়ে দেবেন, এতে আর আশ্চর্যের কি আছে। তাই বলে ওই ভ্যাবলা মার্কা ছেলেটা সেবারে ওকে অমন করে ধমকে দেবে ভাবতেও পারেনি ও। সবচেয়ে বিস্ময়কর বিষয়, তার কথা ভেবেই কিনা তিয়াশা এমনভাবে বদলে গেল। ঘটনাটার বার্ষিকী যাপনের দিন, অর্থাৎ কিনা ভ্যালেন্টাইন্স ডে সকালেই তিয়াশার মনে আবার জাঁকিয়ে বসলো পুরনো স্মৃতিটা। যদিও এই এক বছরে কোনো এক অজানা কারণে সেই ভ্যাবলা ছেলেটাকে ওর অজস্রবার মনে পড়েছে। এমনকি আজ সকালে একবার বোকার মতো সুরভির সঙ্গে গিয়ে ঘুরেও এসেছিল ও। অযৌক্তিকতাকে আশ্রয় করে বেডগুলোর উপর চোখ বোলাচ্ছিল। আগের বছর এখানেই তো প্রথম চোখাচোখি হয়েছিল ওদের। সেই অর্থে ঠিক চোখাচোখি নয়, ওই মুখ চেনা হয়েছিল আর কি। প্রতি বছর 14ই ফেব্রুয়ারির দিন সুরভির সঙ্গ রক্তদান শিবিরের আয়োজন করে। ওদের অভিনব এই উদ্যোগটার একটা থিম থাকে, সেখানে লেখা থাকে, ভালোবাসার দিনে জোড়ায় জোড়ায় এখানে আসুন, হাসি মুখে রক্তদান করে যান, সমবেত কণ্ঠে বলুন রক্তদান জীবনদান। তিয়াশা ওর বন্ধুদের ডাকে একরকম বাধ্য হয়েই গত বছর সেখানে গিয়েছিল। রক্তদানের প্রতি অনীহার কারণে বা ছুঁচের ঘায়ে মূর্ছা যাওয়ার মতো ন্যাকা ন্যাকা মেয়ে ও নয়। এর আগে অনেক ক্লাবেই ও রক্তদান করেছিল, কিন্তু সুরভির সঙ্গের এই জোড়াই জোড়াই শর্তটা শুনে আর এগোতে চায়নি। কলেজে 3য় বর্ষে ছাত্রী হয়ে সিঙ্গেল থাকার কারণে আজও একটু হীনমন্যতায় ভোগে বোধ হয়। বাইরে যদিও তার বিপরীত মত প্রকাশে একটুও হোঁচট খায় না। নিজেকে সাদা রঙের ক্যানভাসের শক্তপোক্ত মানুষ হিসেবে প্রতিপন্ন করতে চায়। হাবে ভাবে পরিষ্কার বুঝিয়ে দেয়, লাল রঙের বেলুন, টেডি বা গোলাপের প্রতি ওর বিন্দুমাত্র আকর্ষণ নেই। তবু বয়সের হাওয়ায় ফাগুনের রং না লেগে থাকে কি করে, যতই অস্থির ডান পিঠে হোক না কেন। সেই তিয়াশাই সেদিন সুরভির সঙ্গে সিঙ্গেলদের জন্য বরাদ্দ আয়োজনে ঢুকে কিছুক্ষণ স্থানুবৎ দাঁড়িয়েছিল। রুবিয়ার কাছে ও সিঙ্গেল থাকার সমস্যাটা শুনে প্রথমে ঠোঁট চেপে হেসেছিল মিন্টুদা, তারপর চোখের ইশারায় আশ্বস্ত করে বলেছিল, আরে এসব ভালোবাসার স্লোগান তো আজকের দিনে একটু নতুনত্ব আনার জন্য, নইলে আসল আয়োজন তো রক্তদানের। তার আবার সিঙ্গেল আবার ডবল কী রে। পার্টির ক্যাডারদের মতো ঘাট ঝাঁকিয়ে ঝরঝরে ভাষায় লেকচার দিয়েছিল মিন্টুদা। তারপরে ওকে বাঁদিকের কোণার ঘরটাতে নিয়ে গিয়েছিল। সেখানে ঢুকতেই তিয়াশা দেখে উজবুক ছেলেটা নিজেই নিজের হাতে সূঁচ গাঁথার চেষ্টা করছে। মিন্টুদা তো করো কি বলে একরকম ছুটেই গিয়েছিল ওর দিকে। বিড়বিড়িয়ে বলেছিল, লেপটমি টেকনিশিয়ানটা গেল কোথায়। টেবিলের উপর পড়ে থাকা ব্লাড ব্যাগটা আর বাকি সরঞ্জামাদি সরাচ্ছিল তৎপরতার সঙ্গে। হঠাৎ ওদের দেখে ছেলেটি বেশ ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়েছিল তখন। তিয়াশা মনে মনে ভাবছিল, ছেলেটা কি চরম সাহসী নাকি হদ্দ বোকা। এরপর ওই ঘরে পেতে রাখা একটা মাত্র বেডে গিয়ে শুয়েছিল তিয়াশা। তিয়াশার পরেই ছেলেটার পালা ছিল। ঘটনাটা এতটাই তুচ্ছ ছিল যে সেটা মনে রাখার মতো তেমন কোনো কারণই ছিল না। কিন্তু তার দুদিনের মধ্যেই ঘটে গিয়েছিল আর একটা ঘটনা। ঘটনা না বলে বরং দুর্ঘটনা বলাই শ্রেয় হবে। আগের ভ্যালেন্টাইন্স ডের 5 দিনের মাথায় তিয়াশারা 5 জন বন্ধু মিলে গিয়েছিল নানুরের বেলুটি গ্রামে। ইতিহাসের ছাত্রী হওয়ার কারণে পৌরাণিক কাহিনী আশ্রিত স্থানের প্রতি বরাবরই আকর্ষণ অনুভব করত তিয়াশা। প্রীতির মাসতুতো দিদির কাছে বেলুটি গ্রামে সরস্বতীর খণ্ডিত প্রস্তরমূর্তির গল্প শুনে রীতিমতো চমকে উঠেছিল। আরও অবাক হয়েছিল শুনে যে একবিংশ শতাব্দীতেও সেই গ্রামের মানুষজন নাকি সেই খণ্ডিত মূর্তিকে জাগ্রত মনে করে পুজো করে। সেই কারণে ওখানকার 2টি স্কুলে আলাদা করে আর সরস্বতী পুজোর আয়োজন করা হয় না। সেই কোন গুপ্ত যুগে ওই গ্রামের এক কুণ্ড থেকে নাকি পূর্ণাবয়ব এই প্রস্তর মূর্তিটি পাওয়া গিয়েছিল। পরবর্তীতে হানাদারদের আক্রমণে তা ভেঙে গেলেও পাছে মায়ের কোনো রকম অযত্ন হয়, তাই প্রতি বছর বাসন্তী পঞ্চমীতে জাঁকজমকপূর্ণ পুজোর আয়োজন হয় সেখানে। আশপাশের অঞ্চল, এমনকি কলকাতার দিক থেকেও নাকি মায়ের পুজোর জন্য অনেক অনেক ভক্তের সমাগম হয় সেখানে। লোকমুখে এও শোনা যায় যে মূর্খ কালিদাস নাকি মায়ের এই মূর্তির আরাধনা করেই মহাকবি হয়েছিলেন। এসব গল্পগাঁথার প্রমাণ নেই যদিও,
বলেছিল প্রীতির দিদি। তবু তিয়াশার খুব ইচ্ছে হয়েছিল ওই খণ্ডিত দেবী মূর্তিকে দেখতে যাবে ও একবার। পরিকল্পনা মতো গত বছর 5 জনে মিলে গিয়েছিল সেখানে। রূপকের মা তো আবার পুজোর কিছু উপাচারও পাঠিয়ে দিয়েছিলেন। প্রীতি তুলে এনেছিল বাড়ির ছাদে তাজা হলুদ গাঁদা ফুল। প্রতিদিন দুবেলা ওই মন্দিরে মায়ের সেবা হয়। মন্দিরের সেবায়িতের হাতে পুজোর আয়োজন তুলে দিয়েছিল ওরা। এরপর ভক্তিপূর্ণ চোখে চেয়েছিল সেই প্রাচীন খণ্ডিত প্রস্তরখণ্ডের দিকে। পুজো দেওয়ার পরে ঘটেছিল সেই অঘটনটা। তিয়াশা মন্দিরটার পেছনের দিকে একাই ঘুরে ফিরে দেখছিল। আশপাশের বৃদ্ধ গাছপালা আর পাথরের চাঁইগুলোর উপর চোখ বুলিয়ে ইতিহাসের আঁচড় খুঁজে বেড়াচ্ছিল আনমনে। সে সময় পথের একধারে একটা বড়সড় গাড্ডার মধ্যে ওর বাঁ পাটা ঢুকে গিয়ে প্রায় মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল তিয়াশা। ঠিক সেই সময় প্রায় ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল ছেলেটার। দেবদূতের মতো মুহূর্তে তিয়াশার ডান হাতটা ধরে সামলে নিয়েছিল ও। ভীষণভাবে ভ্যাবাচাকা খেয়ে ছেলেটির দিকে চেয়েছিল তিয়াশা। অপ্রস্তুত ভাবটা কিছুটা কাটিয়ে উঠতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছিল, ধন্যবাদ, কিন্তু আপনি এখানে কেন? আসতে পারি না? স্বাভাবিক গলাতেই পাল্টা প্রশ্ন করেছিল ছেলেটা। এদিক ওদিক চোখ বুলিয়ে নিজের বন্ধুদের না দেখতে পেয়ে উত্তর দিয়েছিল তিয়াশা, না তা নয়, আসতেই পারেন, বিশেষ করে যেখানে মূর্খ কালিদাসের গল্প প্রচলিত আছে। সেই কারণেই কি আপনিও এসেছেন এখানে? মাত্র 2 দিন আগে দেখা বোকা বোকা ছেলেটা হঠাৎ যেন বদলে গিয়েছিল তখন। তিয়াশার ব্যঙ্গাত্মক ইঙ্গিতকে বুমেরাং করে ছুঁড়ে দিয়েছিল ওর দিকেই। কম আর দাঁড়ি না লাগিয়েই বলে যাচ্ছিল এক নাগারে, পথ চলতে গিয়ে যেই মেয়ে হাঁ করে অন্যদিকে চেয়ে থাকে আর গাড্ডায় পা পড়ে চিৎপটাং হওয়ার উপক্রম হয়, তাকে হয়তো বুদ্ধিমতী হয়ে ওঠা তাগিদেই এখানে এসে মানত করতে হয়। গম্ভীর গলায় যুক্তি দেখিয়েছিল ছেলেটা। কথাগুলো বেশ বিঁধেছিল তিয়াশাকে। ভ্রুর মধ্যস্থ দূরত্ব সংকুচিত করে কিছুক্ষণ দাঁড়িয়েছিল ও। খেয়াল করেছিল সেদিনের ছেলেটাকে আজ কেমন যেন অন্যরকম লাগছে। নাকটা চোখা, চোখ দুটো দীঘল, মাথার ঘেঁটে যাওয়া চুলগুলো উদ্দেশ্যহীন ফুরফুরে হাওয়ায় নড়ছিল। এইসব অনুভূতি ভালো লাগার ক্রিয়ায় অনুঘটকের কাজ করলেও সেই মুহূর্তে তার উল্টোটাই হয়ে দাঁড়িয়েছিল। ভালো লাগার সম্ভাবনাকে সমূলে উড়িয়ে দিয়ে নিজস্ব ভঙ্গিতে সোচ্চার হয়েছিল তিয়াশা। কৃতজ্ঞতার রেশ কাটিয়ে বেশ রেগে গিয়ে বলেছিল, আমার মগজে যথেষ্টই বুদ্ধি আছে, বরং আপনারই তা প্রয়োজন, নইলে কেউ নিজের হাতে নিজে ছুঁচ ফোটানোর এক্সপেরিমেন্ট করতে যায়, তাও আবার কাঁপা হাতে। বলে ঠোঁট টিপে ব্যঙ্গাত্মক হাসি ছুঁড়ে দিয়েছিল তাচ্ছিল্যে। সেদিনের সেই তাচ্ছিল্যের বর্ণহীন পর্ব যে 2 দিনের মধ্যে ফাগুনের হাওয়ায় পলাশ রঙে রাঙিয়ে উঠতে পারে, তা কি আর তখন জানতো তিয়াশা? ছেলেটির নাম ধাম পরিচয়, এমনকি সেদিনের সূচের প্রসঙ্গ সবটা জেনেছিল পাড়ার ভাষা দিবসের অনুষ্ঠানে। পাড়ার স্কুলের দিদিমণি বকুলদি যখন ব্যাক স্টেজে ইতস্ততভাবে হাঁটাহাঁটি করছিলেন, তিয়াশা তখন অতিথিদের বোকেগুলো নাম অনুসারে সাজাচ্ছিল। বকুলদিকে দেখে কৌতূহলবশত প্রশ্ন করেছিল ও, কারো জন্য অপেক্ষা করছেন দিদি? অমলেশটা বোধহয় আজ আর আসতে পারবে না রে। 3 বছর পর ওকে পেয়েছিলাম এবার। কি অসাধারণ অনুষ্ঠান পরিচালনা করে ছেলেটা। আমাদের পুরনো পাড়ায় বরাবর ওই এইসব করতো। ওর মতো স্কলার বিনয়ী ছেলে আর দুটো দেখিনি আমি। বিগত 3 বছর তো মুম্বাইতেই ছিল, ভীষণ ভালো চাকরি করছিল। হঠাৎই ওর মায়ের ব্লাড ক্যান্সার ধরা পড়ায় চাকরি বাকরি ছেড়ে ছুটে এসেছে এখানে। ওর পরিবারে একটা মানুষ নেই যে ওর পাশে গিয়ে দাঁড়াবে। একাই সব সামলাচ্ছে ছেলেটা। ওর মায়ের ব্লাড গ্রুপটাও রেয়ার, তাই বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে রক্ত সংগ্রহ করার জন্য। এই তো 2 দিন আগে কোথায় যেন একটা গিয়েছিল। ফেরার পথে এক মন্দির দেখে এসে আমায় বলছিল সেখানকার গল্প। গতকাল ওর মাকে দেখতে গিয়েছিলাম হাসপাতালে। ওর মা বলছিল, ছেলেটা আমার এখনও খুব ছোট্ট গো। আমায় বলে কি না, ছুঁচ ফোটাতে খুব লাগছে না মা তোমার? ও ছোট থাকতে যখন ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে যেতাম, ছেলেটা বড্ড ভয় পেত। সে আজ আমায় হাসপাতালে দেখে শিশুর মতো ঘাবড়ে যায় গো বকুল। কি বলবো বুঝতে পারছিলাম না। ফেরার সময় অমলেশের মুখের দিকে চেয়ে খুব কষ্ট হচ্ছিল বলে একটা লম্বা চওড়া দীর্ঘশ্বাস ফেলে বকুলদি আবার বলতে শুরু করেছিলেন, আজকের অনুষ্ঠানটা শুরুর দিকটা ওরই তো পরিচালনা করার কথা ছিল, কিন্তু দিদি একটু এদিকে এসো, সুমনদা এসেছে। ওকে বলি মাইকের সামনেটা সামলাতে। কে একজন এসে ডেকে নিয়ে গেল বকুলদিকে। বকুলদির অসমাপ্ত কথা তিয়াশাকে কেমন যেন চুপ করিয়ে দিয়েছিল।
মায়ের অসুস্থতা কি হতে পারে গত বছরের অভিজ্ঞতা তা ওকে গভীর উপলব্ধি করিয়েছিল। পরিবারের এতজন মিলেও ওরা মায়ের হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনাটাকে ঠিক সামাল দিতে পারছিল না। মনের জোরগুলো যেন রাতারাতি উধাও হয়ে গিয়েছিল সেই সময়। বিপদ এমনভাবে মনের ঘরের দরজায় পেরেক ঠুকে দিয়ে যায় যে আশার আলো সূচিছিদ্র পথে প্রবেশ করতেও বাধা পায় সেখানে। এই রকম পরিস্থিতিতে পাশে লোকবল না থাকলে যে অমলেশদা তুমি এসেছো, পাড়ার এক দাদার প্রশ্নে হঠাৎই নিজের ভাবনা থেকে ছিটকে এসেছিল তিয়াশা। আর পিছন ফিরে তৎক্ষণাৎ স্থির হয়ে গিয়েছিল ওর নজর। সেই ছেলেটা অমলেশদা, বকুলদির ভাষায় বর্ণিত গুড বয়, অসুস্থ মায়ের পাশে দাঁড়িয়ে থাকা একমাত্র যুদ্ধের সৈনিক, যে কিনা সুসকে ভয় পায়। ভাবনাগুলো উথাল পাতাল হচ্ছিল তিয়াশার মনে। সে সময় চোখের পলকে ছেলেটা যেন কোথায় উধাও হয়ে গিয়েছিল। পরে শুনেছিল বকুলদিকে ও জানাতে এসেছিল নিজের অপারগতার কথা। মুহূর্তকাল দাঁড়াতে পারেনি সেখানে, তবু কর্তব্যবোধে বলতে এসেছিল। সেই দিনটা থেকেই তিয়াশার মনের ধারণাগুলো কেমন যেন বদলে যেতে শুরু করেছিল। স্পষ্ট বক্তা মেয়েটা অপরাধবোধে কেমন যেন নুয়ে গিয়েছিল। হাঁটা চলার গতিতে এসেছিল শব্দহীন স্থিরতা। চোখের আর মনের দৃষ্টি হয়েছিল আরও গভীর। একলা ছাদে দাঁড়িয়ে সন্ধ্যের আকাশে রক্তিম আভার দিকে তাকিয়ে থাকত। ভোরে শিশির ভেজা বাগানে উঠে পায়চারি করত। কয়েকদিন ধরে এক নাগাড়ে ওর মনের মধ্যে গেঁড়ে বসেছিল অমলেশ। আর একটা অদ্ভুত অনুভূতি এক নাগাড়ে প্রশ্রয় দিয়ে যাচ্ছিল স্মৃতিচারণাকে, যা ঠিক কাউকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। একসময় ঠিক করেছিল অমলেশের সঙ্গে দেখা করবে গিয়ে, ছুঁচের প্রসঙ্গটা বলে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু পর মুহূর্তেই মনে হয়েছিল ও যদি অন্য কিছু ভাবে, সেই অন্য কিছুটা যে কি তা ও নিজেও ঠিক জানতো না। সব মিলিয়ে মনের দ্বন্দ্বগুলো ওর পা দুটোকে স্বাধীন বুদ্ধিতে এগিয়ে যেতে দেয়নি সেই সময়। 1 মাসের মাথায় একদিন পথে বকুলদির সঙ্গে দেখা হতে সাহস করে জিজ্ঞাসা করেছিল অমলেশের মায়ের খবর। উত্তরে বকুলদি বলেছিলেন, মহামারীর প্রকোপের আগে ভাগ্যিস অমলেশ্বর মাকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়ালে নিয়ে গিয়েছিল, নইলে এখন তো সব বন্ধ। সেই থেকে তিয়াশার মনের গভীরে পা ফেলেছিল নিরবচ্ছিন্ন অপেক্ষা, অমলেশের সঙ্গে দেখা হওয়ার, ক্ষমা চাওয়ার, আর অনেক কিছু বলার। সেগুলো যে ঠিক কী তাও জানে না, বা সত্যিই কোনো দিন দেখা হলে হয়তো গুছিয়ে বলতেও পারবে না অমলেশকে। তবে ওর প্রিয় বান্ধবী প্রীতির সামনে নিজের সবটুকু আড়াল করতে পারেনি। কতকটা অগোছালোভাবেই তুলে ধরেছিল ওর অনুভূতিগুলোকে। শুনেও হেসে গুনগুন করছিল অসভ্যের মতো। তিয়াশার গাল টিপে গেয়ে উঠেছিল, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। সুরভি সঙ্গ থেকে ফেরার পথে এসব হাবিজাবি চিন্তা ঘুরছিল তিয়াশার মনে। তিয়াশা, ডাক্তার শুনে হঠাৎই থমকে দাঁড়ালো ও মাঝপথে। পাথর ছিটকে আসার মতো বিভিন্ন গাড়ির শব্দকে ছাপিয়ে ওর বুকের বাঁদিকের শব্দটাকে যেন পরিষ্কার শুনতে পাচ্ছিল ও তখন। তবু পেছন ফিরতে ভয় হচ্ছিল। মনে হচ্ছিল যাকে ও এক্সপেক্ট করছে সে যদি না হয়, যদি মুহূর্তের স্বপ্নটা ভেঙে যায়। ঠিক তখনই আবার শুনতে পেল, তুমি তিয়াশাই তো? আসলে সেই টমবয়ের মতো ববকাট নেই তো এখন? বলতে বলতে সামনে এসে দাঁড়ালো সেই দীঘল চোখে ছেলেটা। কি ভীষণ লজ্জায় মুহূর্তে লাল হয়ে গেল তিয়াশার মুখটা। ওর অপেক্ষা যে এভাবে সার্থক হবে, এই জীবনেই অমলেশের সঙ্গে আবারও দেখা হবে, এ যেন স্বপ্নেরও অতীত ছিল। তবু অকারণ অপেক্ষায় ডুবেছিল ও। একজনের কাছে শুনলাম তুমি নাকি কি বলতে চাও আমায়। অমলেশের কণ্ঠস্বরে যেন সুনামির মতো তিয়াশার হৃদয়ের অতল স্তরে প্রবেশ করছিল তখন। আবেগ প্লাবনে ভেসে গিয়ে বোকা বোকা চোখে তাকিয়ে ভাবছিল ও, এবার কি বলবে অমলেশকে। সেই বা কে যে ওকে জানিয়েছে তিয়াশার কথা? ভাবতেই সহাস্য মুখে প্রীতিকে এগিয়ে আসতে দেখল ও। যাক, তাহলে দেখা হয়েছে তোমাদের। দেরি করো না অমলেশদা। সুরভির সঙ্গে কিন্তু এবারে থিমও আগের বছরের মতোই। আজ ভ্যালেন্টাইন্স ডে কি না? বলে মুখ টিপে হেসে তিয়াশাকে হালকা ধাক্কা দিয়ে চলে গেল প্রীতি। ঘটনার কার্যকারণ সম্পর্ক বুঝতে তিয়াশার বিন্দুমাত্র অসুবিধা হলো না। ছদ্মর আগে প্রীতির দিকে চেয়ে চোখ পাকালো ও। পর মুহূর্তেই শিউরে উঠল পুরুষালী স্পর্শে। ওর ডান হাতটা ততক্ষণে অমলেশের হাতের দখলে। যাবে না রক্ত দিতে? মায়ের যুদ্ধ দেখতে দেখতে এখন আর আমি সুঁচকে ভয় পাই না। নিবিড় আপনত্বে চাউনিতে ওর দিকে ফিরে চাইল তিয়াশা।
ওর দু চোখের দৃষ্টিতে তখন ক্ষমা চাওয়ার আকুতির সঙ্গে মিলেমিশে যাচ্ছে ভালোবাসার উচ্ছ্বাস। লক্ষ কোটি পলাশের রঙে যেন হঠাৎই সেজে উঠেছে আজ ওর অপেক্ষার 1 বছর। মৌনতাকে অবলম্বন করে ওরা দুজনেই পা বাড়ালো সুরভি সঙ্গের দিকে। এবার আর সিঙ্গেল রুমের খোঁজ নিতে হবে না, সগর্বে ভাবছিল তিয়াশা। রোমান্টিক গলায় বলছিল অমলেশ, ভাগ্যিস প্রীতি আমার বন্ধুর বোন, নইলে যে জানতামই না এখনও কেউ এমন অপেক্ষা করতে জানে, তাও আবার আমার মতো আধুনিক কালিদাসের জন্য। লজ্জায় মুখ নিচু করে যেন মাটিতে মিশে যাচ্ছিল তিয়াশা। এতক্ষণ ধরে আপনাদের শোনালাম শেলি ভট্টাচার্যের লেখা প্রতীক্ষায় গল্পটি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।